নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব রামপুরহাট মেডিকেল কলেজে। ভয়ঙ্কর ভুল। রামপুরহাট মেডিকেল কলেজে রোগীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগ, দুই রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ নার্স চিকিৎসকদের বিরুদ্ধে। কথা বলবো আমাদের প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, এই ঘটনাটা ঘটলো কিভাবে? তাদেরকে রোগীদের কি পরামর্শ দেওয়া হয়েছিল? তারপরে কিভাবে এই ঘটনা ঘটলো? দেখো অঞ্জা, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আজিমা বিবি ও কাজল রেখা চ্যাটার্জি এই দুটি রোগী ভর্তি হয়েছিল রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। একজনের রক্তের গ্রুপ হলো বি পজিটিভ এবং আরেকজনের রক্তের গ্রুপ হলো ও পজিটিভ, এবং দুজনেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং রক্তের প্রয়োজন ছিল। সেই মতো তার বাড়ির যারা সদস্য ছিল গতকাল বিকেল 5টা থেকে 5টা 10 মিনিটের মধ্যে তারা ব্লাড ব্যাংক থেকে রক্ত কালেক্ট করে সেই রক্ত জমা দিয়েছিল কর্তব্যরত যা নার্স ছিল, চিকিৎসক ছিল সেই টেবিলে। এবং তারপর রাত্রি 9টা নাগাদ হঠাৎই এই দুই রোগী যারা ভর্তি ছিল তারা অসুস্থ হতে শুরু করে। তারপর হঠাৎই তারা ভেবে পায় না যে অসুস্থ কিভাবে হচ্ছে। তার রক্তের যে দেওয়া হয়েছিল সেই প্যাকেটটি যখন দেখা হচ্ছে, তখন দেখা হচ্ছে যে দুই রোগীর কিন্তু রক্ত বদল হয়ে গেছে। এবং পুরো বিষয়টা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এবং তারপর তারা অসুস্থ যখন হতে থাকে তখন রোগীর পরিবার যারা ছিল তারা প্রতিবাদ করে এই ঘটনার। সাথে সাথে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সেখানে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। আজ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রোগীর যারা পরিবার ছিল তারা অভিযোগ দায়ের করেছে এবং তারা দোষীদের শাস্তির দাবি করছে। এবং এই যে একটা মারাত্মক ভুল, রক্তের এইভাবে গ্রুপ কিন্তু বদল হয়ে গেল এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে একদম মুখ খুলতে চায়নি এবং আমরা তাদের কাছে গেলেও তারা মুখ খুলতে এই বিষয়ে চায়নি। এবং তারা যেটা বলছে, বাই ক্যামেরায় কিছু বলছে না হাসপাতাল কর্তৃপক্ষ, এবং তারা বলছে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেখার বিষয় তদন্ত কমিটি গঠন করে আদৌ কি কোনো ব্যবস্থা হয়। একেবারেই তাই অক্ষয়, আমরা এই খবর করি এই কারণেই প্রশাসনের নজরে আনার জন্য। এবং প্রশাসন কি ব্যবস্থা নিতে চলেছে, প্রশাসন তদন্ত কমিটি করে কি বের করলো, এই দিকেই তোমার মাধ্যমে আমাদের নজর থাকবে। রোগীর আত্মীয়রা কি অভিযোগ করছেন দেখুন। আমি মাকে রক্তাল্পতার জনিত কারণে ভর্তি করেছিলাম এবং আমি ও প্লাস রক্তটা ব্লাড ব্যাংক থেকে নিয়ে এসে সংগ্রহ করে দিই। মাসি একজনকে রেখে এসেছিলাম মায়ের সঙ্গে, তো উনি জানান যে রক্ত চালানো হয়েছে, কিন্তু রক্ত চালানোর পর থেকে এই তোমার মা বলছে খুব বুক জ্বালা পোড়া করছে, গোটা শরীর জ্বালা করছে, ছটফট করছে খুব। বিভিন্ন দিকে তাকাতে তাকাতে ব্লাড পাউচটার দিকে, যেটা আমার মায়ের সঙ্গে লাগানো ছিল চ্যানেলে, সেটা আমি দেখি যে ব্লাড পাউচটার নাম আজিমা বিবি, যেখানে আমার মায়ের নাম কাজল রেখা চ্যাটার্জি, এবং রক্তের পাউচের লেখা থাকে বি প্লাস গ্রুপ। নার্সটা বলে ঠিক চালানো হয়েছে, আপনারা কি জানেন? চিকিৎসকরা বলছেন ভুল গ্রুপের রক্ত শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, কিডনির সমস্যা দেখা দিতে পারে, জানালেন চিকিৎসক জয়দীপ ঘোষ। ব্লাড মিসম্যাচ কিন্তু বেশ গুরুতর রকমেরই ভুল আর কি। হয় কি যে আমার শরীরে যেই ব্লাড গ্রুপ অন্য ব্লাড গ্রুপ ঢুকলে পরে আমার শরীর সেই ব্লাড গুলোকে নষ্ট করে দেয়, কারণ সে ওই ডিফারেন্ট ব্লাডকে তার শত্রু ভাবে। তো তার ফলে হয় কি, আমার যেই রক্তটা দিলাম সেই রক্তটা কোনো কাজেই লাগে না, ফলে আবার অ্যানিমিয়া পর্যবসিত হয়। কিন্তু সব থেকে চিন্তার যেটা হয় সেটা হচ্ছে যে একটা নিঃশ্বাসে কষ্ট তাদের তৈরি হয় এবং কিডনি ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। রক্তের প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, মানুষের পালস রেট বেড়ে যায়, নিঃশ্বাসে কষ্ট শুরু হয়। তো এই জিনিসগুলো কিন্তু বেশ বেদনাদায়ক। আবার আমরা বলছি যে আমরা খবর করি যাতে প্রশাসনের নজরে আসে কোনো গাফিলতি থাকলে এবং মানুষের সহযোগিতা হয়। যেমন নিউজ 18 বাংলায় কালকেই আমরা দেখিয়েছিলাম বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভরসা হাত পাখা, আর তার 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেল বিদ্যুৎ সংস্কার। দেখছেন সেই ছবি, গতকাল আমরা এই ছবি দেখিয়েছিলাম। ফ্যান ঘুরছে, অত্যন্ত লো ভোল্টেজ, একেবারে ব্লেড দেখা যাচ্ছে। আর খবরের জেরে আজকে বিদ্যুৎ সংস্কার, বিদ্যুতের কাজ শুরু হলো, ফ্যান ঘুরলো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিকের কাছে। সুজিত, একেবারে অল্প সময়ের মধ্যে রিয়াক্ট করলো প্রশাসন। এখন কি অবস্থা এই বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে? দেখো, খুবই অল্প সময়ের মধ্যে রিয়াক্ট করেছে প্রশাসন, এবং সেটা আমরা যখন গতকাল খবর সামনে আনি তারপরে খবর পেয়েছি রাতের মধ্যেই কিন্তু পরিদর্শনে আসেন যারা আধিকারিকরা, এবং রাত পোহাতেই কিন্তু সকাল থেকে কাজকর্ম শুরু হয়ে যায়। গতকালের ছবি
তুমি দেখাচ্ছিলে, এবং আজকে এই যে কাজের ছবি সেটাও আমরা দেখাচ্ছি। আসলে তুমি বারবার যে কথাটা বলেছিলে যে প্রশাসনের নজরে দেওয়া কাজ এবং মানুষের স্বার্থে কাজ হওয়া, সেটাই নিউজ 18 বাংলার খবরের জেরেই যেন আজ সকাল থেকেই যে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে তা দ্রুততার সঙ্গে শেষ করতে হবে এমন নির্দেশও এসেছে। সেই নির্দেশ মেনে পাশুলিয়া গ্রামীণ হাসপাতালের ভেতরে কাজ চলছে, একেবারে তোড়জোড় যথেষ্ট রয়েছে। বড় একটা যে বলা যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের যে টিম তারা কিন্তু কাজ করছেন। তারা আশা করছেন যে 1-2 দিনের মধ্যেই, হয়তো 2-3 দিনের মধ্যেই কাজ শেষ করা হবে এবং রোগীদের দুর্ভোগ কমবে, হাসপাতালের সমস্যা মিটবে, এই আশা করছেন তারা। নিউজ 18 বাংলাকে ধন্যবাদও দিচ্ছেন, কারণ নিউজ 18 বাংলার খবরের জেরেই এই যে দ্রুততার সঙ্গে যে কাজ সমাধানের লক্ষ্যে যে প্রশাসন ঝাঁপিয়ে পড়েছে বা কাজ শুরু হয়েছে সেটার জন্যই তারা প্রশংসা করছেন, ধন্যবাদ জানাচ্ছেন। সব মিলিয়ে নিউজ 18 বাংলার খবরের জের, তার জেরে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে শুরু হয়ে গেল বিদ্যুতের যে সমস্যার সমাধানের কাজ, সেই কাজ শুরু হয়েছে, চলবে দ্রুততার সঙ্গে। অয়ন, ধন্যবাদ। ফল্ট ছিল দীর্ঘদিন ধরে, ইলেকট্রিকের কেবিল ছিল, ওটির লাইন, তারপরে হচ্ছে আউটডোরের লাইন এবং ওয়ার্ডের লাইন, সেটা রেডি চলছে। এটা আন্ডারগ্রাউন্ড কেবিল হয়ে যাচ্ছে উপর দিয়ে, আর ওই মেন কেবিল ফল্ট ছিল, কমপ্লিট হয়ে যাবে। না, সারানো তো প্রয়োজন, এবং গরমের দিনে পাখা তো দরকার, নাহলে লোক কতক্ষণ হাত পাখা টানবে, কষ্ট তো হচ্ছে। গরম, বেকার গরম, গরমের মধ্যে পাখা তো প্রয়োজন, এবং ইমার্জেন্সি তো আগে তো সারানো দরকার। এবার চলে যাব কুলটিতে। পানীয় জলের দাবিতে কুলটি বড় অফিসে ডেপুটেশন দিতে গিয়ে রীতিমতো শাসানি দিলেন বিজেপির কাউন্সিলর। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে হুমকি দেখুন। আপনি যদি ভাবছেন যে মেয়র সাহেবের চামচাগিরি করার জন্য চেয়ারে বসবেন, আপনাকে 15 দিনের মধ্যে আপনারা চেয়ার থেকে উঠাবার দায়িত্ব নিতে পারি স্যার। মানুষের জনসাধারণের কথা ভাবুন, মেয়র সাহেবের চামচাগিরি করলে চলবে না স্যার। না, আপনি চামচাগিরি করছেন স্যার। আপনি একটা কর্পোরেশনের একটা স্টাফ হয়ে আপনি কি করে বলতে পারেন মেয়রের নামে? আপনি আপনার দুর্নীতিটা দেখুন, এখন আপনি যে দুর্নীতি করছেন সেটা দেখুন। ওপেনিং করলে কি হবে স্যার? সাধারণ মানুষ, না না, আপনার মেয়রকে বলুন এই কথা। আপনি তো মেয়রের হয়ে বলছেন তো? না না, আপনি যে বলছেন বলে এই মানে কি হচ্ছে? এই বোর্ডের টাকা নিয়ে আপনারা সুদে খাটাচ্ছেন কেন স্যার? এগুলো আমরা দেখাবো, আমরা তো দেখাবো। আপনি শুনছেন, আজকে আপনাকে আমরা একদম ডেসপারেটলি বলে দিয়ে যাচ্ছি স্যার, যদি আপনি জলের বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভের পরে বিজেপির এক প্রতিনিধি দল ডেপুটেশন দিতে যায়। ডেপুটেশন দেওয়ার পরেই শুরু হয় শাসানি। সেই বিক্ষোভের ছবিও দেখছেন। এরপরে অভিজিৎ অধিকারী, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তিনি কি বললেন দেখুন। বলা হচ্ছে যারা 3000 টাকা জমা দিয়েছে তাদের কানেকশন অলরেডি 3000 হয়ে গেছে, আরও 1000 খানেক বাকি আছে। 1 থেকে 1.5 মাসের মধ্যে কানেকশনগুলো কমপ্লিট হয়ে যাবে। প্রচণ্ড গরম পড়েছিল বলে 1 মাস খালি কানেকশনটা বন্ধ রাখা হয়। এই কানেকশনগুলো অটোমেটিক হবে, এর জন্য কাউকে কোনো আন্দোলন করতে হবে না, কোনো নেতাকেও ধরতে হবে না। যার যার স্লিপ আছে, এবার হয়তো অনেক পাড়ায় যাচ্ছে, কিছু নাম এখানে এন্ট্রি আছে, কারোর যদি নাম এন্ট্রি না থাকে পাড়ায় দেখালে আমাদের এসআইরা যাচ্ছে, এন্ট্রি করে নিচ্ছে, কানেকশন করে দিয়ে। অর্থাৎ হাউস কানেকশনটা কোনো প্রবলেম নয়। তরজা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি এবং মেয়র বিধান উপাধ্যায়ের মধ্যে। শুধু মেয়রের প্রশংসা করতেই ব্যস্ত। এখনকার যিনি মেয়র বসে আছেন, ওনার ভয় যদি মেয়রের কোনো রকম কথাবার্তা বলি বা অন্যান্য কারোর নিয়ে কিছু বলি তাহলে তো আমার এই চেয়ারটা থাকবে না। তো আপনি তো এসি চেয়ারে এখন বসে আছেন এই জনসাধারণের করের টাকা নিয়েই, তো তাদের যখন আপনি কাজ করবেন না তখন কি আপনার এই চেয়ারটাই থাকবে? মানুষের কোনো অভাব অভিযোগ নিয়ে যাচ্ছেন না, ওটা খালি মানে অফিসের ঢুকে ঝামেলা করা, মানে একটা শান্তির পরিবেশটাকে নষ্ট করা। ওনারা জানেন খুব ভালো করে যে কুলটির প্রায় অঞ্চলে জল পড়ছে এবং কিছু অঞ্চলে জল যেটা বাকি আছে সেটা কিন্তু অলরেডি আমাদের আমরুদ যেটা প্রকল্প রয়েছে সেই প্রকল্পে অলরেডি ডিপিআর পাঠানো হয়েছে এবং ওটা স্যাংশনও হয়ে গেছে। আমি যখনই শুনেছিলাম যে ওনারা ডেপুটেশন দেবেন, আমি কিন্তু ইঞ্জিনিয়ারদের বলেছিলাম ওখানে থেকে ডেপুটেশনটা নিয়ে নেওয়ার জন্য। তারপরে ওনারা যেভাবে ব্যবহার করছেন এটাতে কিন্তু মানে সুস্থ মস্তিষ্কের পরিচয় নয় এটা, বা সুস্থ রাজনীতির পরিচয় নয়। আর এবারে চলে যাব মধ্যবিত্তের ওপর বাড়তি চাপ। 4 দশকে সর্বনিম্ন ইপিএফ এর সুদের হার 8.5% থেকে কমিয়ে দিল
8.1% কেন্দ্রীয় সরকার। সুদের হার কমানোর প্রস্তাবে সায় মোদী সরকারের চিন্তায় খুবই স্বাভাবিকভাবে চাকুরিজীবী মধ্যবিত্তরা। অনেক আগে ছিল, বৃদ্ধ হয়ে গেলে তাকে গঙ্গার ধারে শুইয়ে দিয়ে আসতো, সে না খেতে পেত, খেতেও পেত না, ওষুধও পেত না, আস্তে আস্তে মরে যেত। সরকার আমাদের সেরকম ভাবেই ট্রিট করতে চায়। আরও কমলো ইপিএফ এর সুদের হার, ভেঙে গেল গত 4 দশকের রেকর্ড। 2021-22 অর্থবর্ষে ইপিএফ এর আমানতের উপর 8.1% সুদ দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। সূত্রের খবর, শুক্রবার এ বিষয়ে অনুমোদন দেয় অর্থমন্ত্রক। বিজ্ঞপ্তিও জারি হয়ে গেল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 8.5% থেকে 8.1% নামল সুদের হার। এর ফলে গত 4 দশকের মধ্যে ইপিএফ এর সুদের হার সবচেয়ে কম হলো। পরিসংখ্যান অনুযায়ী 1977-78 সালের পর এটাই ইপিএফ এর সবথেকে কম সুদের হার। 1977-78 অর্থবর্ষে ইপিএফ এর সুদের হার ছিল 8%। গত মার্চে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফ এর সুদের হার 8.5% থেকে কমিয়ে 8.1% করার সুপারিশ করে। তাতেই শিলমোহর দিল অর্থমন্ত্রক। এই নিয়ে পরপর 2 অর্থবর্ষে ধারাবাহিকভাবে কমল ইপিএফ এর সুদের হার। 2018-19 সালে ইপিএফ এর সুদ মিলেছে 8.65%। 2020 সালের মার্চে ইপিএফ এর সুদের হার কমিয়ে 8.5% করা হয়। স্বাভাবিকভাবেই নতুন এই সুদের হারে চিন্তা বাড়ল বেতনভুক কর্মীদের। কেন্দ্রীয় সরকার চাইছে এইগুলোকে প্রভিডেন্ট ফান্ডের টাকাতে না রেখে এই টাকাগুলোকে তুলে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে লাগাতে পারে, তার এটা একটা পরিকল্পনা। প্রতিদিন প্রতি মাসে স্যালারি থেকে নিজের অংশ কাটিয়ে যে জমান, তাদের ভবিষ্যৎটা অনেকখানি অনিশ্চিত হবে। খুব খারাপ সময় এই সুদের হারটা কমানো হলো। সারা পৃথিবীময় ইনফ্লেশন দিনে দিনে বাড়ছে এবং এই সময় সুদের হার কমানো তো উল্টো ডিরেকশনে যাওয়া। আমার মত ছিল যে এই সুদের হার এই সময় কমানো খুবই একটা ভুল ডিসিশন ছিল। তাহলে যখন পেট্রোল ডিজেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে এত কমে গেছিল, তার সুবিধাটা তাহলে ভারতবর্ষের মানুষকে কেন দেওয়া হলো না? ইপিএফ এর সুদের হারে এখন গরম রাজনীতিও। নিউজ 18 বাংলা। এবারে দেখুন, বিস্ফোরক এক সাংসদ বিজেপির। দলে রয়েছে তৃণমূলের চর, রয়েছে অনুশাসনের অভাব। দাবি রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের। দালালদের খুঁজে বহিষ্কারেরও দাবি। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দলের মধ্যেও কিছু খোঁচর, কিছু দালাল থাকে। বিজেপিতে অনুশাসনের অভাব হচ্ছে, দলে তৃণমূলের চরেরা ঢুকে পড়েছে বলে দাবি করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার এই মন্তব্যে জোর শোরগোল। দলের মধ্যেও কিছু খোঁচর, কিছু দালাল থাকে। এই জাতীয় লোকগুলো কেউ যদি দলের ক্ষতি হোক, এরকম দলের কোনো বরিষ্ঠ কার্যকর্তা হোক, জনপ্রতিনিধি হোক, কেউ যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, নিশ্চিতভাবে সে বিজেপি হিতাকাঙ্ক্ষী নয়, সে তৃণমূলের দালাল। সেই শ্রেণীর লোককে আমি বলবো দল থেকে বহিষ্কার করা বা তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা এটা প্রথমেই করা উচিত। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি এইসব চলছে। আর দালাল ফালাল আছে কিনা সে তারা বলতে পারবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি, অর্ধেক বিজেপি নেতা, এমপি, এমএলএ, জনপ্রতিনিধি, সাধারণ সমর্থক, কর্মী তারা বিজেপিতে থাকতেই চাইছেন না। অনুশাসনহীনতা উনি ঠিকই বলেছেন, যদি দলের মধ্যে কোথাও থেকে থাকে সেগুলো বরদাস্ত করা হবে না। চরের কথা বলেছেন, এটা তো বিভিন্ন রাজনৈতিক দল করেই থাকে যে অন্য রাজনৈতিক দলের ভিতরে কিছু লোক ঢুকিয়ে রাখার একটা তাদের চেষ্টা থাকে। যদি এরকম কারো মানসিকতা থাকে, আমি জগন্নাথ সরকারের সাথে কথা বলবো, জেনে নেব যে কোথাও এরকম আছে কিনা, থাকলে পরে সেই বিষয়ে দল তদন্ত করে দেখবে। কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে জগন্নাথ সরকারের, তদন্তে সিআইডি। এবার তার চর মন্তব্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। নিউজ 18 বাংলা। বছর ঘুরলেই গ্রাম দখলের লড়াই। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের ব্লক স্তরকে ঢেলে সাজাতে চাইছে তৃণমূল। এক্ষেত্রে জনসংযোগী টার্গেট। দায়িত্ব দেওয়ার আগে দেখে নেওয়া হচ্ছে নেতার জনভিত্তি।
গ্রাম যার বাংলা তার। আগামী বছর রাজ্যে গ্রামের লড়াই। লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল। পঞ্চায়েত ভোট এখন থেকেই সংগঠনে নজর তৃণমূলের। ভোটের আগে দলের ব্লক স্তরকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল। এই তৃণমূল স্তরের কর্মীরাই হচ্ছে আমাদের দলের আসল সম্পদ। গো টু দ্য গ্রাস রুট। সেই রুটটা সুদৃঢ় হবে, আরো কনসলিডেট হবে, এবং এটাই গণতন্ত্রের আগামী দিনের সাফল্য, গণতান্ত্রিক ব্যবস্থার সাফল্য আরো সুনিশ্চিত করবে বলে আমরা মনে করি। তৃণমূল কংগ্রেস আগেই জানিয়েছিল 20শে মের পর থেকে ধাপে ধাপে ঘোষণা করে দেওয়া হবে ব্লক স্তরের কমিটি। আসলে দল চাইছে এখন থেকেই যাতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ শুরু করে দিতে পারে ব্লক কমিটিগুলি। ব্লক স্তরে নতুন কমিটি গড়ে তোলার আগে চলছে ঝাড়াই বাছাই। এক্ষেত্রে জনসংযোগী টার্গেট তৃণমূলের। ব্লক স্তরে দায়িত্ব দেওয়ার আগে দেখে নেওয়া হবে নেতার জনভিত্তি। রিপোর্ট কার্ডের ওপর ভিত্তি করে মিলবে সাংগঠনিক দায়িত্ব। ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা এলাকা থেকে রিপোর্ট জমা পড়ছে। এক্ষেত্রে দেখা হচ্ছে ওই নেতার মানুষের সঙ্গে মেশার দক্ষতা কেমন, ওই নেতার উপর মানুষের কতটা আস্থা রয়েছে, মানুষের প্রতি সেই নেতার ব্যবহার কেমন, কতটা কাজ করেছেন বা করার ক্ষমতা রয়েছে, সবকিছুই গুরুত্ব দিয়ে দেখে নিতে চায় শাসক দল। একই সঙ্গে দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে ওই নেতার দুর্নীতি যোগ না থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত হয়েছে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে কোনোভাবেই তাকে দায়িত্ব দেবে না দল। আর গোটা বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সেরে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস। এর আগে বর্ধমান, নদিয়া, 2 মেদিনীপুর সহ একাধিক জেলায় ব্লক স্তর নিয়ে নানা অশান্তির অভিযোগ সামনে আসে। পঞ্চায়েত ভোটের আগে তার পুনরাবৃত্তি চায় না দল। পঞ্চায়েতকে পাখির চোখ করে ব্লক স্তরকে ঢেলে সাজানোর মধ্য দিয়ে ময়দানে নেমে পড়তে চাইছে তৃণমূল। নতুনদের পাশাপাশি সংগঠনে যেমন পুরনোদেরকে দায়িত্ব দেওয়া হবে, একই সাথে 2019 থেকে 2021 পর্যন্ত বা পরবর্তী সময় পুরসভা নির্বাচন পর্যন্ত কে কতটা সফল হতে পেরেছে আর কার কতটা জনভিত্তি রয়েছে তার উপরে নির্ভর করে থাকবে আগামী দিনে সংগঠনের ক্ষেত্রে কে কতটা গুরুত্ব পাচ্ছে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। কোচবিহারে চলে যাব। তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। কোচবিহারের ভেটাগুড়ি বাজার লাগোয়া এলাকার ঘটনা। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। দেখুন। কোচবিহারের ভেটাগুড়ি সকালেই এলাকায় বোমাবাজি। এলাকার তৃণমূল নেতা মনোরঞ্জন বর্মনের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমার জোরালো আওয়াজে কেঁপে ওঠে এলাকা। হামলার ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগ তৃণমূলের। আমার বাড়িতে বোমবাজ হয়, তারপর আমি উঠলাম, ওঠার পরে দেখি মানে 3 থেকে 4 জন লোক মানে পালিয়ে গেল আর কি। মন্দিরে বোমবাজ হলো, তারপরে বাড়ির দেওয়ালে বোমবাজ হলো, দুষ্কৃতীর ঘর বোমবাজ করলো। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল আর নিজেদের মধ্যে বোমবাজি, এটা নতুন নিত্য নতুন ঘটনা কিছু নয়। বিজেপির দিকে আঙ্গুল তোলার আগে একবার নিজেদের দিকে আঙ্গুল তুলে এই কথাগুলো যদি বলেন তাহলে ভালো লাগবে। তৃণমূল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। কুচবিহার থেকে প্রবীর কুণ্ডু, নিউজ 18 বাংলা। ব্যান্ডেলে ফের কমছে লোকাল ট্রেন। ইন্টারলকিং সিস্টেমের পরবর্তী কাজের জন্য বাতিল 10টি ট্রেন। 3রা জুলাই পর্যন্ত ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। ব্যান্ডেল স্টেশনে নতুন ইন্টারলকিং সিস্টেম। মে মাসের শেষ 4 দিন পুরোপুরি বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশন। তখন যাত্রী দুর্ভোগ। 1 জুন থেকে পুরোদমে চালু ব্যান্ডেল স্টেশন। অভিযোগ এই সময়ে মাঝে মধ্যেই একাধিক ট্রেন লেট। ব্যান্ডেল স্টেশনে ট্রেন ঢুকতেও সময় লেগেছে। এই প্রেক্ষাপটে ফের ব্যান্ডেলে বাতিল একাধিক ট্রেন। পূর্ব রেলের দাবি এবার ইন্টারলকিং সিস্টেমের পরবর্তী পর্যায়ে কাজ হবে। 3রা জুলাই পর্যন্ত বাতিল থাকবে 10টি ট্রেন। এর মধ্যে ভোর 3:50 মিনিটের ব্যান্ডেল হাওড়া লোকাল, দুপুর 3:10 মিনিটের ব্যান্ডেল হাওড়া লোকাল, সকাল 5:14 হাওড়া ব্যান্ডেল লোকাল, দুপুর 1:15 মিনিটের হাওড়া ব্যান্ডেল লোকাল। বাতিল থাকছে বেলা 12:45 মিনিটের হাওড়া মেমারি লোকাল, দুপুর 2:35 মিনিটের মেমারি হাওড়া লোকাল। বাতিল থাকছে ভোর 3:05 মিনিটের ব্যান্ডেল কাটোয়া লোকাল, বেলা 11:10 কাটোয়া ব্যান্ডেল লোকাল, ভোর 3:45 মিনিটের ব্যান্ডেল বর্ধমান লোকাল এবং রাত 9টার বর্ধমান ব্যান্ডেল লোকাল 1 মাস বাতিল থাকছে। ভোর এবং দুপুরে বন্ধ থাকবে ট্রেনগুলি। কিছু ট্রেন ক্যান্সেল করেছে যেটা নন পিক মানে পিক আওয়ার 1 নম্বর, আর 2 নম্বর যে টাইমে মেল এক্সপ্রেস ট্রেন চলে না। হাওড়া কাটোয়া যেমন 1টি বাতিল হবে, হাওড়া বর্ধমান 1টি বাতিল হবে, হাওড়া মেমারি 1টি বাতিল হবে, আর হাওড়া ব্যান্ডেল 3টি বাতিল হবে। রোজ একটা নির্দিষ্ট টাইমে
এটা সেফটি অ্যাসপেক্টেই কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরিও বটে। প্যাসেঞ্জারদের বলবো যে আর কয়েকদিন আমাদের সময় দিন, সুযোগ দিন, এই কাজটা নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি। এই ট্রেন বাতিলে ফের দুর্ভোগের আশঙ্কা যাত্রীদের। ফেরার সময় যদি আমি ট্রেন না পাই, তাহলে মানুষ এই ইন্টারলকিং বা এই ব্যাপার আমাদের যারা মধ্যবিত্ত যারা এই ডেলি প্যাসেঞ্জারি করে তাদের তো একটা ভোগান্তি। যারা ওই সময় মানে ট্রাভেল করেছে তারা জানে কতটা চরম ভোগান্তির মধ্যে তারা ছিল। আগামী 1 মাস 5 জোড়া অর্থাৎ 10টি করে ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে কিন্তু নতুন করে ভোগান্তির মুখে পড়বেন নিত্যযাত্রীরা। ব্যান্ডেল থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। আবার আমরা তুলে ধরছি মানুষের সমস্যা প্রশাসনের নজরে আনার জন্য। 2 বছর ধরে বেহাল জেটিতে জেরবার, নাজেহাল নূরপুর। 2020 মে আমফানের ঝড়ে ভেঙে যায় জেটি, সেই থেকেই ঝুঁকির যাতায়াত। দক্ষিণ 24 পরগনার নূরপুর ফেরিঘাট বেহাল। বেহাল জেটিতে আর লঞ্চ আসে না। মাস 6 হলো নতুন জেটি তৈরি হয়েছে, কিন্তু তাও কাজে লাগে না, কারণ জোয়ারের সময় জলে ডুবে যায় জেটি। তাই বিকল্প এই বাঁশের সাঁকোকেই বেছে নিয়েছেন যাত্রীরা। নূরপুরের যাত্রীদের তুলতে হুগলি নদীর পাড়েই ভিড়ছে লঞ্চ, সেখান থেকে কাঠের পাটাতন দিয়ে লঞ্চে। এভাবেই প্রতিদিন প্রাণ হাতে যাতায়াত। কোনো যাত্রী ট্রেন নেই, ঠিক আছে, আর জোয়ার ভাটার সময় লঞ্চ যেখানে খুশি ধরে, ঠিক আছে, সেই জন্য প্যাসেঞ্জারদের খুবই এখানে অসুবিধা হয়। আমাদের যদি লঞ্চের যদি একটা ব্যবস্থা, ভালো ব্যবস্থা থাকে, সেখানে তো আমাদের কোনো অসুবিধা হয় না। এখানে তো একটা ফেরিঘাট রয়েছে, সেটা ভাঙা, কতদিন ধরে ভাঙা রয়েছে? সেটা অনেকদিন ধরে ভাঙা রয়েছে। নূরপুর থেকে প্রতিদিন 2টি ফেরি সার্ভিস। হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার বাসিন্দাদের বড় ভরসা সেই নূরপুরের জেটি বেহাল। সমস্যায় তো আমরা রেগুলারই পড়ছি, আমরা এবং চোখের সামনে দেখছি, এটা বহুদিন ধরে এই কেসটা হয়ে আছে। আমরা তো সবসময় চাইবো যে একটা ঘাট হোক, যাতে পরিষেবা সুস্থভাবে হোক, সবাই মিলে ভালোভাবে যেতে পারে, বয়স্ক লোক কিংবা মহিলা সবাই মিলে ভালো করে যেতে পারে, এটাই তো আমরা সবসময় চাই। ডায়মন্ড হারবার 2-এর বিডিও জানিয়েছেন বিষয়টি নজরে রাখা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান করা হবে, কিন্তু সেটা কবে? উত্তরের অপেক্ষা। নাজেহাল নূরপুর। দক্ষিণ 24 পরগনা থেকে ক্যামেরায় ধৃতি শোভন কয়ালের সঙ্গে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। দশভুজার এখন 12 মাসই বিদেশ সফর। দিন কয়েক আগেই উলুবেড়িয়া থেকে আমেরিকা পাড়ি। এবার মা পাড়ি দিচ্ছেন জার্মানির লুক্সেমবার্গে। উলুবেড়িয়ার ময়রাপাড়ায় জোর ব্যস্ততা। ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগ দেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের মনিকা পার্বতী। আবার উলুবেড়িয়ার ময়রাপাড়া প্রতিমা শিল্পী সঞ্জীব চন্দ্রের ঘরে জোর ব্যস্ততা। সামনের সপ্তাহে তার তৈরি ফাইবারের দুর্গা পাড়ি দিচ্ছে জার্মানির লুক্সেমবার্গে। কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি। এটা যাবে লুক্সেমবার্গ যাবে, এটা ফাইবার দিয়ে তৈরি। ফাইবার প্রথমে এটা মাটির ঠাকুর তৈরি করা হয়েছে, তারপর তাকে ফাইবার কাস্টিং করে এবার যেরকম রং হয় ঠাকুর সাজানো হয় সেইভাবে সেই পদ্ধতিতে এটা তৈরি করা। যেমন আমেরিকায় গেছে, 2টো নেদারল্যান্ডসে গেছে, আবার এতে জার্মানিতে গেছে। তিনি দ্রাক্ষায়নী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে। উমা একা নয়, ঢাক ও পিতলের পূজার বাসনপত্র সঙ্গে যাবে। খিদিরপুর ডক থেকে লুক্সেমবার্গের পথে রওনা দেবে ফাইবারের তৈরি 5 ফুটের দুর্গা প্রতিমা। বিদেশে ঠাকুর গেছে, কিন্তু এই বড় প্রতিমা এই প্রথম। এটা 5 ফুট হাইট মা দুর্গা, লক্ষ্মী সরস্বতী এগুলো 4 ফুট করে আছে। জাহাজে যাবে, যেতে প্রায় 2 মাসের মতন প্রায় সময় লাগবে। ফাইবারের এই প্রতিমা তৈরি করতে শিল্পীর সময় লেগেছে প্রায় 2 মাস। এপ্রিলেই প্রতিমা শিল্পী সঞ্জীব চন্দ্রের তৈরি মাটির দুর্গা প্রতিমা আমেরিকার বোস্টনে গেছে। এবার তার তৈরি প্রতিমা পাড়ি দিতে চলেছে জার্মানিতে। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।